আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কৃষিবিদ ফারুক আহমেদ আপনাদেরকে আমাদের নিয়মিত আয়োজন যে হানগুক ও খিওসিল কোরিয়ান ভাষার ক্লাসরুম, হানগুক ও খিওসিল কোরিয়ান ভাষার ক্লাসরুম সৌজন্যে MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আজকে আমরা আপনাদের জন্য যে সহজে কোরিয়ান ভাষা শিখি, সহজ পদ্ধতিতে কিভাবে কোরিয়ান ভাষা শেখা যায়, আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, বাতসিম। এই বাতসিম নিয়ে আমরা আলোচনা করব। বাতসিম আজকে আমাদের এই বাতসিমটা কি, আসলে কোরিয়ান ভাষা বাতসিম কি, বাতসিম 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 কি এই বিষয়ে আমরা আলোচনা করব এবং বাতসিম কত প্রকার ও কি কি এবং কোরিয়ান উচ্চারণগত রুলস নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম বাতসিম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সমন্বয় করার সময় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সমন্বয় করার সময় বা সমন্বয় করার সময় যে ব্যঞ্জন বর্ণ কোনো শব্দের নিচে বসে তাকে বাতসিম বলে। তাহলে বাতসিমটা কি, যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সমন্বয় করার সময় যে ব্যঞ্জন বর্ণ কোনো শব্দের নিচে বসে তাকে বাতসিম বলে। তাহলে এই বাতসিম হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সমন্বয় করার সময় যে ব্যঞ্জন বর্ণ কোনো শব্দের নিচে বসে তাকে বাতসিম বলে। তাই আমরা জানি যে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে স্বরবর্ণ কখনো বাতসিম হিসাবে বসে না, যে বাতসিম হিসেবে বসে না। এখানে একটা শর্ত। আরেকটা স্টার্ট হলো যে স্বরবর্ণ কখনো বাতসিম হিসেবে বসে না। আরেকটা হলো যে তিনটি ব্যঞ্জন বর্ণ কখনো বাতসিম হিসেবে বসে না। এই তিনটি ব্যঞ্জন বর্ণ কখনো বাতসিম হিসেবে বসে না, আগে বললাম যে স্বরবর্ণ কাকে বলে, আগে বললাম যে বাতসিম কাকে বলে, যে অতি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিংস, যে কোরিয়ান উচ্চারণগত রুলসের মধ্যে আমরা বাতসিম, যার বাতসিম যত সুন্দর ক্লিয়ার থাকবে সে কোরিয়ান ভাষার শুদ্ধ উচ্চারণের মাধ্যমে এবং তার পড়তে, লিখিতে এবং শুনতে তার সুবিধা হবে। যে লিসিং এর জন্য সবচেয়ে ভালো করার সহজ উপায় হলো যে বাতসিম ভালোভাবে বোঝা এবং কোরিয়ান উচ্চারণগত রুলসগুলো সঠিকভাবে মেনে চলা। তাহলে আমরা আগে বলছি যে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাতসিম কি, যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সমন্বয় করার সময় যে ব্যঞ্জনবর্ণ কোন শব্দের নিচে বসে তাকে বাতসিম বলে। তাহলে আমরা অবশ্যই বাতসিম, এই যে হান গুক, এই হান লিখলাম, এই নিউন হলো এখানে বাতসিম, এখানে গুক এখানে গিউক হলো বাতসিম। আবার খিওসিল কোরিয়ান ভাষার ক্লাসরুম, এখানে খিওসিল এই রিউলটা হলো আপনার বাতসিম হিসেবে হচ্ছে, অর্থাৎ যে ব্যঞ্জনবর্ণ কোনো শব্দের নিচে বসে তাকে বাতসিম বলে। তাহলে এখানে একটা কথা আছে যে স্বরবর্ণ কখনো বাতসিম হিসেবে বসে না, আর তিনটি ব্যঞ্জনবর্ণ কখনো বাতসিম হিসেবে বসে না। তাহলে তিনটি ব্যঞ্জনবর্ণ কি কি আমরা চিনে যাই, সাং দিউত, সাং দিগুত, তারপরে সাং বিউ আর সাং সিউত। এই সাং জিউত চ ত প চ এরা বাতসিম হিসেবে বসে না। তাহলে আমার কথা হলো যেহেতু এই তিনটি ব্যঞ্জনবর্ণ বাতসিম হিসেবে বসে না, তাহলে বাতসিম হিসেবে বসে কয়টি বর্ণ, 16টি বর্ণ বাতসিম হিসাবে বসে, অর্থাৎ 16টি বর্ণ কোন শব্দের নিচে বাতসিম হিসাবে বসবে, আর এই বাকি এই তিনটি বাতসিম হিসাবে বসবে না। 16টি বর্ণ, 16টি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ বাতসিম হিসাবে বসে। এটা সুন্দর একটা রুলস। এখন আমরা আলাদা সিলেক্ট করলাম, তাহলে কয়টি থাকে, 16টির মাঝে 16টি ব্যঞ্জন বর্ণের বাতসিমের উচ্চারণ হবে, 16টি ব্যঞ্জন বর্ণের বাতসিম উচ্চারণ
বাচ্চিম উচ্চারণ 7 রকমের। বাচ্চিম উচ্চারণ হবে 7 রকমের। এই 7 রকমের, 7 রকমের অর্থাৎ 3টি বসবে না, এই 19টির মধ্যে 3টি বসবে না, থাকে কয়টি? 16টি। আমরা জানি কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ হলো কয়টি? কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ হলো 19টি। এর মধ্যে 14টি হলো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আর 5টি হলো যুক্ত ব্যঞ্জনবর্ণ। এই মোট হলো 19টি। এই 19টির মধ্যে বসবে না কয়টি? 3টি। তাহলে 16টি থাকে। এই 16টি ব্যঞ্জনবর্ণের আবার বাচ্চিম উচ্চারণ 7 রকমের। এবার আমরা যে 7 রকমের উচ্চারণ, 7 রকমের বাচ্চিম উচ্চারণের তালিকা নিচে দেওয়া হলো। আমরা এটা তালিকাটা এখন দিব। এবার যাব আমরা দেন যে 7 রকমের বাচ্চিম তালিকা, এই তালিকাটা আমরা কিভাবে করব ইনশাআল্লাহ। 7 রকমের বাচ্চিম তালিকা, 7 রকমের বাচ্চিম তালিকা আমরা সুন্দরভাবে ইনশাআল্লাহ একটি ক্লাসে আমরা শিখে নিব। মাত্র 3টি ক্লাসের মাধ্যমে যে দক্ষিণ কোরিয়ার ভাষা ইনশাআল্লাহ আমরা শিখতে সক্ষম, দক্ষিণ কোরিয়ার ভাষা রিডিং করতে সক্ষম। এবার আমরা 7 রকমের এরকম একটা 7টি রুল হবে। এটা হবে ক্রমিক নং 1 2 3 4 5 6 7। তাহলে 7টি রুলে আমরা 7টা দেব, উচ্চারণগত 7টি রুলস দেব। 7টি রুলসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে জানব। যে হান গু অ, কোরিয়ান ভাষার ক্লাসরুম। এখন দেখেন যে 7 রকমের বাচ্চিম তালিকা নিচে দেওয়া হলো। এখন দেখো যাক, হ্যাঁ, এটা হচ্ছে ক্রমিক নং, এটা হচ্ছে কোরিয়ান বর্ণ বাচ্চিম উচ্চারণ, কোরিয়ান বর্ণ বাচ্চিম উচ্চারণ। আর এটা হলো আপনার, এটা হচ্ছে ক্রমিক নং, এটা কোরিয়ান বর্ণ বাচ্চিম উচ্চারণ। আর এটা হচ্ছে বাংলা উচ্চারণ, এটা হলো বাংলা উচ্চারণ। এবার আমরা যে বাংলা উচ্চারণ, আর এটা হলো আবার এক্সাম্পল, উদাহরণ। তাহলে হচ্ছে উদাহরণ, আমরা একটা করে উদাহরণ দেব। তাহলে সর্বপ্রথম আমরা জানবো এটা হচ্ছে গিউক। এই গিউক মানে কি? শেষের উচ্চারণ হলো ক, গিউকের শেষ উচ্চারণ হলো ক। এরকম শেষে ক উচ্চারিত হয় এরকম বর্ণ হলো গিউক, পরে হচ্ছে সাং গিউক, তারপরে হলো খিউক। তাহলে সে কি ঘ ক আর সে কি খ। এদের উচ্চারণ হলো যে গ, তারপরে সে ক, তারপরে সে কি খ। এদের সবার শেষের উচ্চারণ হলো কি? সবার শেষের উচ্চারণ হলো ক। তাহলে এরা যদি কোন শব্দ নিচে বসে তাহলে উচ্চারণ হবে কি? তাহলে উচ্চারণ হবে ক। তাহলে যেমন ময়কার মা ক, মাখ। এরা দ্বন্দ্ব সাং গিক থাকলে এর উপর শাক। যদি এটা বসে, যে মনে করেন সু অ, এটা যদি হয় তাহলে হবে সুয়াক, অর্থাৎ ক উচ্চারণ হবে। তাহলে সুয়াক, তাহলে এটা কি সু, তাহলে কি সু অ, এটা হচ্ছে সু, তারপরে হচ্ছে অ, তারপরে হচ্ছে ক, সুয়াক। অর্থাৎ এই তিনটা কোন শব্দের নিচে বসলে তাহলে তার উচ্চারণ হবে কি? ক, ক এর মতো উচ্চারণ হবে। আর হলো নিউনের শেষে উচ্চারণ হচ্ছে ন। নিউন একজনই, তার কোনো কেউ কিছু নাই, তাহলে ন। নিউন মানে কি? ন। এরা যদি কোনো শব্দের নিচে বসে তাহলে হবে কি? সান। তখন সান দিন দানো, সানত পাহাড়, মাইকার মা দিন দানো, মান মানে 10,000, মান মানে কি? 10,000। যেমন কি নুন, দ্বন্দ্বের নুন ও নুনত্ব চুক বা তুষার, তিনটা করে উদাহরণ দিলাম। এবার দেখেন এটা হলো মিউম। ন যদি কোনো শব্দের নিচে বসে তাহলে হবে কি? মই আর নাই ম, তাহলে হচ্ছে কি? ম। যেমন হচ্ছে কি? সাম, সাম। এই সাম মানে 3, সাম মানে কি? 3। তারপরে হচ্ছে কি? ভাম, বয়াকার ভাম, ভাম মানে রাত, বয়াকার ভা ম, ভাম মানে রাত। এটা হচ্ছে কি? বয়স্কর ভূম, ভূম হলো বসন্ত, কি? বসন্ত, বয়স্কর ভূম। অর্থাৎ যে আমরা বাচ্চিম পড়াচ্ছি, যেটা নিচে বসে সেটা হলো বাচ্চিম। এখন এখানে হলো দ্বিগুদ, দ্বিগুদের শেষ উচ্চারণ হলো ত। তাহলে সে দ্বিগুদ যদি কোনো শব্দের নিচে বসে
তাহলে এই উচ্চারণ হবে ত। এরকম দ্বিগুতের সাথে 60টি আছে। দ্বিগুত, তারপরে হচ্ছে কি শাং, শিউত, জিউত, সিউত, তারপরে হচ্ছে কি আমরা শান দ্বিগুত বসবে না, তাহলে হচ্ছে কি শাং শিউত, তাহলে আবার স, তারপর হচ্ছে হিউত, তারপরে হচ্ছে কি থিউত। 1 2 3 4 5 6 7, এই 7টা কোন শব্দের নিচে বসলে তাহলে তার উচ্চারণ হবে কি তয়ের মতো। অর্থাৎ এই সবগুলো শেষে ত উচ্চারণ আছে, সবার শেষে, যেমন দ্বিগুত, সিউত, জিউত, সিউত, শাং শিউত, হিউত, থিউত, এদের সবার শেষে কি আছে? ত আছে। এর যদি কোন শব্দের নিচে বসে তাহলে কি এর মতো উচ্চারণ হবে? তয়ের মতো উচ্চারণ হবে। যেমন এখানে লিখলাম আত, যদি এটা দেই তাহলে আত, আত। ময়কার মা, যদি এটা দেও তাও মাত, তাও হবে মাত। যদি এখানে দেই জিউত, সুত, তাহলে যদি এটা দেই শাংশিউত তাহলে হচ্ছে জুত, তাহলে কি জুত। বর্গ জু তো জুত। এরকম ঈদ, যদি এটা দেই ঈদ, দয়গার দা, ঈদ দা, রস্য ঈদ ত, দয়গার দা, এই ঈদ দা, ঈদ দা মানে থাকা বা আছে, ঈদ দা। এটা হচ্ছে অব দা, যদি এটা দিয়ে দেয় তাহলে সে কি অদ দা, যদি জিও দেয় তাহলে সে অদ, অ, তারপরে সে ত, অদ, এই যে অদ। অর্থাৎ এরা যদি কোন শব্দের নিচে বসে তাহলে ত এর মধ্যে উচ্চারণ হবে। আবার গেল কয়টা? 4টা। তারপরে সে ইয়ং, ইয়ং এর আইএনজি সাউন্ড আসবে। ইয়ং এর কি সাউন্ড আসবে? আইএনজি সাউন্ড। তাহলে ইয়ং একজনই, সে হচ্ছে অনিশ্বর। যেমন ভাং, বয়কের বা অনিষ্কার বাং, বামন্ত কক্ষ, পা সাথে সাং বিয়োগ আকার প, পাং, এই পাং অর্থ হচ্ছে রুটি। এরকম তাং, তাং অর্থ হচ্ছে মাটি, তাং অর্থ মাটি। অর্থাৎ তারা যদি ইয়ং যদি কোন শব্দের নিচে বসে তারা আইনজির মতো সাউন্ড আসবে। এরকম হচ্ছে রিউল, রিউলের হলো ল। রিউল যদি কোনো শব্দের নিচে বসে তাহলে হচ্ছে ল এর মতো উচ্চারণ হবে। তাহলে রিউল একজনই, রিউল, তাহলে এটা কি র, রিউল র। এটা যদি এতে বসে তাহলে দন্তস্বর সা ল, এই যে শাল, শাল। তারপর হচ্ছে কি মাল, মাল, মাল অর্থ কি ভাষা, ঘোড়া, মাল, শাল, মাল। এটা হচ্ছে কি ঝাল, বর্গে জাল, জাল, জাল অর্থ হচ্ছে ভালো। অর্থাৎ লয়ের মতো উচ্চারণ হবে। আরেকটা হলো এই সবার শেষে আমার যে বিয়োগ, সামনে বিয়োগ মানে ক, তাহলে সেটা হচ্ছে কি বিয়োগ, তাহলে হচ্ছে ব, বয়ের শেষে উচ্চারণ হচ্ছে প, বয়ের শেষে উচ্চারণ কি প, প এর মতো সাউন্ড আসবে। এরকম হচ্ছে ব, আর হচ্ছে কি আর হচ্ছে কি ফ, ব আর প, ব আর হচ্ছে প, এই দুটো হচ্ছে কি ব আর হচ্ছে ফ। এরা যদি কোনো শব্দের নিচে বসে তাহলে সেটা উচ্চারণ হবে কি এর মতো? তাহলে কেন প এর মতো হবে। যেমন ভাব, বয়াকার বা প, ভাব, বয়াকার বা প, ভাব, ভাব অর্থ ভাত। এরকম আপ, আপ, এটা থাকলে আপ হবে, আ প, আপ, আপ অর্থ সামনে, আপে সামনে। এরকম যা কিছু বলবে এই 7টা। অর্থাৎ আমরা যে উড়িয়ার উচ্চারণগত রুলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো আমাদের বাদচিহ্ন। এই বাদচিহ্নের আমরা বলেছি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সমন্বয় করার সময় যে ব্যঞ্জনবর্ণ কোন শব্দের নিচে বসে তাকে বাদচিহ্ন বলে। তাহলে বাদচিহ্ন হলো 2 প্রকার, এটা হচ্ছে একক বাদচিহ্ন আর হচ্ছে জোড়া বাদচিহ্ন। স্বরবর্ণ কখনো বাদচিহ্ন হিসেবে বসে না, ব্যঞ্জনবর্ণ সর্বদা বাদচিহ্ন হিসেবে বসে। 3টি ব্যঞ্জনবর্ণ কখনো বাদচিহ্ন হিসেবে বসে না। এই 3টি ব্যঞ্জনবর্ণ কি কি? যে সাং দ্বিগুণ, সাং বিয়োগ আর হচ্ছে সাং, সাং জিউত, ত প চ, এরা বাদচিহ্ন হিসেবে বসে না। তাহলে বাদচিহ্ন হিসেবে 19টি বর্ণের মধ্যে বসে 16টি, আর 16টি ব্যঞ্জনবর্ণের বাদচিহ্ন উচ্চারণ 7 রকমের। এই যে 7 রকমের বাদচিহ্ন তালিকা ইনশাআল্লাহ আমি উদাহরণ সহ দিয়েছি। এখানে হচ্ছে গিউ ঘ। আবার দেখেন যে হ্যাঁ, আমি এক্সাম্পল হিসাবে আবার এগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। বাদচিহ্ন সম্পর্কে আবার একটা দেবো, টপিক দেবো। প্লিজ ক্লোজ।